স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছে রেদওয়ান আহমেদ। প্রতি শুক্র ও শনিবার বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। নিয়ম না মেনে খেতে ইচ্ছে মতো কীটনাশক ব্যবহার করছে কৃষক। অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি গড়ে তুলছে ফসলের পোকা। এতে বাড়ছে পোকার সংক্রমণ। মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার এবং সেই সবজি বা ফল খাওয়ার ব্যাপারে সতর্কতার পরামর্শ কৃষি ও পুষ্টি বিভাগের। বেশিরভাগ সময় চাষিরা মানছেন না ওষুধ ছিটানো ও ফসল তোলার মধ্যবর্তী সময়ের ব্যবধান। আগের তুলনায় পোকার সংক্রমণ বেশি হওয়ায় ঘন ঘন কীটনাশক দিতে হচ্ছে জানান কৃষক। প্রয়োগের মাত্রা ঠিক না থাকায় ওই কীটনাশকের ওপর পোকামাকড়ের সহনশীলতা বেড়ে যায়। কীটনাশক প্রয়োগ ও সবজি তোলার মধ্যে নির্দিষ্ট সময়ের ব্যবধান না মানলে ওষুধের প্রভাব ওই সবজিতে থেকে যায়, যা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। নিয়ম মেনে কীটনাশকের ব্যবহার পোকার সংক্রমণ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাহায্য করবে মত বিশেষজ্ঞদের। আজকের আলোচনার বিষয় এসব নিয়েই। আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঝিনাইদহ থেকে উপজেলার সদর উপজেলার কৃষি কর্মকর্তা নূরে নবী এবং নওগাঁ থেকে যুক্ত হবেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মহসিন রেজা জামান। শুরুতেই চলে যেতে চাই ঝিনাইদহে। আপনাকে স্বাগত জানাচ্ছি নূরে নবী আমাদের আজকের মানচিত্রে। একটু শুরুতেই জানতে চাই যে এই যে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন কৃষকরা, অনেকেই করেন, এর ক্ষতিকর প্রভাব নিয়ে তো আপনারা কাজ করেন নিশ্চয়ই। সামগ্রিকভাবে কৃষকদের সাথে আপনাদের যে কাজের ধরন, যে বিষয়গুলো আপনারা কৃষকদের বোঝান, সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে চাই। মূলত নতুন প্রযুক্তি সম্প্রসারণ করা আমাদের কৃষি বিভাগের কাজ। তো সেক্ষেত্রে নতুন প্রযুক্তির সাথে সেই প্রযুক্তির আপনার যদি কোনো জাত হয় সেটার ফলন বৃদ্ধি করা, এটাও আমাদের কাজ। তো ফলন বৃদ্ধি করতে গেলে কিছু সমস্যার সম্মুখীন কৃষক হয়, যেমন রোগের আক্রমণ হয়, পোকার আক্রমণ হয়। সেক্ষেত্রে রোগ এবং পোকা দমনে কৃষক কি ব্যবস্থা নিতে পারে, সেক্ষেত্রে আমরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের প্রশিক্ষণে আমরা আলোচনা করে থাকি। আমাদের মাঠ স্কুল, সেখানে আমরা আলোচনা করে থাকি যে কিভাবে পোকা দমন করা যায় ওষুধ প্রয়োগ ছাড়া এবং ওষুধ সহ, সাথে সাথে এর মাত্রাটা কিরূপ হবে। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কৃষক ভাইরা আমাদের পরামর্শ অনেক সময় শোনেন, তবে মাঝে মাঝে তারা তাদের বাড়ির আশেপাশে বা লোকাল বাজারে যে কীটনাশকের দোকান থাকে সেখান থেকে তারা ওষুধ সংগ্রহ করার কারণে বা বালাইনাশক সংগ্রহ করার কারণে সেখান থেকে পরামর্শটা নিয়ে থাকে। এমনকি প্রত্যেকটা বালাইনাশকের গায়ে যে নির্দেশনা দেওয়া থাকে সেটাও তারা অনেক সময় অশিক্ষা অথবা আপনার অসচেতনতার কারণে এটা মানেন না, যার ফলে দেখা যায় যে একদিকে যেমন বালাই দমন হয় না, সাথে সাথে অনিয়ন্ত্রিত মাত্রা এবং সঠিক ডোজ কমপ্লিট করা। জি জি, আমাকে শুনতে পাচ্ছেন? আমি আসলে আমার মনে হয় যে আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য আমার দ্বিতীয় কোশ্চেনটা আপনি পুনরায় শুনতে পাচ্ছেন। আমি একটু আপনি যেটি বলছিলেন আমি মনোযোগ দিয়ে শুনছিলাম, আসলে কৃষকরা কেন মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করে। আচ্ছা, এই যে স্বাস্থ্য ঝুঁকি যে তৈরি হয় সেই সম্পর্কে কি কোনো সচেতনতা কার্যক্রম আপনাদের আছে? জি, অবশ্যই আমাদের সচেতনতা কার্যক্রম আছে। আমরা এটা কৃষকদের পাশে থেকে মাঝে মাঝে লিফলেট বিতরণ করি। আমাদের কৃষক মাঠ স্কুল আছে, সেখানে আমরা অভিনয়ের মাধ্যমে কৃষকদের দ্বারা এই অভিনয়টা করানো হয়। ছোট ছোট নাটিকা তৈরি করা হয়, সেখানে কীটনাশকের যে ক্ষতিকর প্রভাব এটাও কৃষকদের দেখানো হয় যে কীটনাশক অতিরিক্ত ব্যবহারের ফলে মানব দেহে কি ধরনের ক্ষতিকর প্রভাব পড়তে পারে। সাথে সাথে এই অতিরিক্ত বা মাত্রা না থাকার কারণে কিভাবে পোকামাকড় কীটনাশকের প্রতি সহনশীল হয়ে যায়, এটাও আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকি। কিন্তু এখানে যেহেতু ওষুধটা প্রয়োগ করা হয় উদ্ভিদের উপরে এবং পোকামাকড়ের উপরে, কিন্তু উদ্ভিদ যেহেতু নিজে বলতে পারে না যে এটা আমার সমস্যা, যার কারণে কৃষক সরাসরি বুঝতে পারে না যে আসলে এখানে সমস্যা হচ্ছে। তাছাড়া আমাদের দেশে ওইভাবে গবেষণা করে এখনো প্রচারণা করা হয়নি যে কীটনাশক, এই যে স্পেসিফিক একটা কীটনাশক আমে ব্যবহার করা হয়েছে বা বেগুনে ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ধরনের মানব দেহ এই ধরনের ক্ষতিকর প্রভাব পড়েছে। ফলে কৃষকরা এটা আসলে ওইভাবে তারা এখনো সচেতন হয়ে উঠছে না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি, কারণ বর্তমানে আমাদের উত্তম কৃষি চর্চার যে বিষয়টা এটা শুরু হয়েছে। উত্তম কৃষি চর্চার একটি অন্যতম উপাদান হলো
কীটনাশকের মাত্রা জেনে সঠিক মাত্রায় সঠিক কীটনাশক সঠিক বালাইয়ের উপরে প্রয়োগ করা। তো আমরা আশাবাদী যে অচিরেই কৃষক এই ব্যাপারে সচেতন হয়ে উঠবে এবং কীটনাশকের যে ঝুঁকি এটা আস্তে আস্তে কমে আসবে। জি, উত্তম কৃষি চর্চা এই বিষয়ে আপনার কাছ থেকে আরও জানবো। সেই সাথে আমাদের সঙ্গে একজন কৃষক ভাই যুক্ত হওয়ার কথা রয়েছেন, উনি যুক্ত হলে নিশ্চয়ই ওনার কাছ থেকে আরও কথা শুনবো, আপনার সাথেও কথা বলবো। একটি বিরতিতে আমাদের যেতে হবে। মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি নিয়ম না মেনে ফসলে ইচ্ছে মতো কীটনাশক ব্যবহার এই বিষয়ে। আমাদের সাথে যুক্ত আছেন ঝিনাইদহ থেকে উপজেলার সদর উপজেলার কৃষি কর্মকর্তা নূরে নবী এবং নওগাঁ থেকে বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মহসিন রেজা জামান যুক্ত হবার কথা ছিলেন, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এখন পর্যন্ত তাকে আমরা যুক্ত করতে পারিনি। আমরা নূরে নবী আপনার কাছে বিরতির পর আবারও চলে আসতে চাই। আমরা কথা বলছিলাম কৃষি সংশ্লিষ্ট অর্থাৎ কীটনাশক ব্যবহার নিয়ে। একটু আপনার কাছে জানতে চাই, একটু কৃষকের হয়ে আপনি বলবেন কিংবা আপনাদের অভিজ্ঞতা থেকে জানতে চাই, একজন কৃষক এত বেশি কীটনাশক কেন তার ফসলে ব্যবহার করেন, মানে তার লাভটা কোথায়? ধন্যবাদ। মূলত কৃষক যখন ফসল আবাদ শুরু করেন তখন তার প্রধান লক্ষ্য থাকে কি করে ফলন বৃদ্ধি করা যায়, কারণ ফলন বেশি হলে তার লাভ হবে, তো সেখান থেকে তার বাড়তি ইনকাম হবে। সেক্ষেত্রে এই ফলন বৃদ্ধিতে যেন তার কোনো রকম কোনো সমস্যা না হয়, এই কারণে তিনি সব ধরনের সাবধানতা অবলম্বন করে থাকেন, যার ভিতরে আপনার কীটনাশক প্রয়োগ অন্যতম। তো সেক্ষেত্রে কৃষক ভাবেন, যেমন আমরা যদি ধানের কথা বলি, ধানের প্রধান শত্রু মাজরা পোকা। যে পোকাটা দমনের জন্য আমাদের কৃষক ভাইরা দেখা যায় যে মাঠে ধানের বীজ বা ধানের চারা রোপণের আগেই তারা কীটনাশক প্রয়োগ করে থাকে, যে ভবিষ্যতে পোকার আক্রমণ হবে। কিন্তু এক্ষেত্রে আমরা কৃষক ভাইদেরকে বোঝাই যে আসলে পোকার আক্রমণ না হলে পোকার ওষুধ প্রয়োগ কখনোই ঠিক নয়, কারণ এটা একদিকে কৃষকের খরচ বাড়ায়, সাথে সাথে পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করে, এবং এটা যেহেতু তারা মাটিতে প্রয়োগ করে থাকেন, এটা শিকড়ের মাধ্যমে ওই ফসলের যে দানা তাতেও পৌঁছে যায়, ফলে ভোক্তা যখন এটা গ্রহণ করে এটা তার শারীরিক ঝুঁকির কারণ হয়ে ওঠে। তো মূলত কীটনাশক অধিক মাত্রায় ব্যবহার কৃষকের পুরোটাই অসচেতনতা। এখানে তার কোনো আসলে লাভ হয় না, বরঞ্চ তার আর্থিক ক্ষতি হয় এবং তার শারীরিক ক্ষতি হয়, সাথে সাথে যারা যে ভোক্তা এটা গ্রহণ করেন তাদেরও ক্ষতি হয়। তো আমরা এটা কৃষকদেরকে প্রতিনিয়তই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এখানে কিছু সমস্যা রয়ে গেছে, যেমন সঠিক নীতিমালা না থাকা। যেমন আমাদের দেশে অনেক কীটনাশকের কোম্পানি গড়ে উঠেছে এবং তাদের অনেক মাঠকর্মী রয়েছেন যারা মাঠে মাঠে ঘোরেন এবং কৃষককে নানানভাবে পরামর্শ দিয়ে থাকেন। তো কৃষক দেখা যায় যে আপনার একটা কীটনাশকের তো ডোজ থাকে 2 থেকে 3 বার, আমরা জানি 7 থেকে 10 দিন পর পর 2 থেকে 3 বার একটা সেম কীটনাশক যদি স্প্রে করা হয় তাহলে সংশ্লিষ্ট পোকা বা রোগ সঠিকভাবে দমন হয়। কিন্তু কৃষকরা দেখা যায় যে প্রথমবার প্রয়োগ করার পরপরই তারা ধৈর্য হারিয়ে ফেলেন যে এটা দমন হচ্ছে না, তখন তারা কি করেন, আবার নতুন একটা কোম্পানির বা নতুন একটা আপনার কেমিক্যাল কম্পোজিশনের কীটনাশক তারা ব্যবহার করেন, যার ফলে ওই যে কীটনাশকের প্রয়োগের নিয়ম না মানার কারণে ওই রোগটার প্রতি বা ওই পোকা ওই সংশ্লিষ্ট কীটনাশকের প্রতি সহনশীল হয়ে পড়ে এবং ওই কীটনাশক প্রয়োগের পরবর্তীতে আর কোনো কাজ হয় না। এর কারণে কৃষকরা একটার পর একটা কীটনাশক ব্যবহার করতেই থাকেন এবং এতে করে তাদের খরচ বাড়ে, তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, পরিবেশের ক্ষতি হয়, আমাদের জীব বৈচিত্র্য নষ্ট হয়, সাথে সাথে যে ভোক্তা এটা গ্রহণ করে থাকেন সেটা তার স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এখানে আরো কিছু নিয়ম আছে, যেমন একটা কীটনাশক বা যে কোনো বালানাশক প্রয়োগের একটা নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরে ওই ফসলটা মাঠ থেকে তোলার উপযোগী হয়। কিন্তু আমাদের কৃষক ভাইরা এটা না করে দেখা যায় যে যেহেতু আমাদের ঝিনাইদহ এটা সবজির বেল্ট, এখানে আমরা দেখি প্রায়শই যে কৃষককে অনেক বোঝানো হচ্ছে, কিন্তু কৃষক তার যে নিয়ম, তার যে প্রচলিত নীতি তার বাইরে আসতে চান না। তারা সকালে স্প্রে করেন এবং এটা বিকালে বাজারে নিয়ে আসেন। বাইরে আসতে চান না কেন, মানে প্রচলিত নিয়মের বাইরে কেন আসতে চান না? কৃষকদের অনাগ্রহটা কেন? হ্যাঁ, যদি এর কারণ আমি আমার বক্তব্যের আগে একবার বলেছিলাম প্রথমবারে যে এই যে কীটনাশক ব্যবহারের যে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের যে আপনার ক্ষতিকর প্রভাব, এটা নিয়ে তেমন কোনো গবেষণা এইভাবে প্রচার করা হয় না যে অতিরিক্ত কীটনাশক ব্যবহারে কি সমস্যাটা তৈরি হয়। এখানে প্রথম সমস্যা তৈরি হয় আপনার কীটনাশকের প্রতি
বালাই বা রোগ পোকামাকড়ের যে সহনশীলতা তৈরি হওয়া, এটা কৃষকরা সহজে বুঝতে পারেন না, যার কারণে তারা একটার পর একটা ওষুধ ব্যবহার করতেই থাকেন। তারা ভাবেন যে কোনো ওষুধ একবার প্রয়োগ করলে প্রথমত আপনার সাথে সাথে কিছুটা রোগের আক্রমণ বা পোকার আক্রমণ কমে যায়। বুঝতে পেরেছি, আমি নিজেও আপনার কথা অনেক মনোযোগ দিয়ে শুনছিলাম, আসলে কৃষকদের সংশ্লিষ্ট বিষয়গুলো বোঝার চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মহসিন রেজা জামান। মহসিন রেজা জামান, আপনাকে আমরা অনেকক্ষণ পর পেলাম। আপনার কাছে একটু জানতে চাই, আপনি নিশ্চয়ই কৃষি কাজের সাথে সংশ্লিষ্ট কোনো না কোনোভাবে। এই যে কৃষকরা মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করে বিভিন্ন জমিতে, মানে কৃষকদের সচেতনতার জন্য আসলে কি করা উচিত? এখান থেকে কৃষকরা কিভাবে বের হতে পারে, আপনার কি মনে হয়? যান্ত্রিক ত্রুটির কারণে আপনাকে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে পেলাম না। আবারও চলে যেতে চাই কৃষি কর্মকর্তা নূরে নবী আপনার কাছে একটু জানতে চাই, আপনি উত্তম কৃষির কথা বলছিলেন, সেই বিষয়টা একটু আমি জানবো। সেই সাথে মানে কীটনাশক ছাড়া কৃষি চাষ করা কি সম্ভব? জি, ধন্যবাদ। প্রথমে আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিই। কীটনাশক ছাড়া বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে মাঠের অবস্থা, তাতে ফসল আবাদ করা আসলে একেবারে সম্ভব তা বলা যাবে না। কীটনাশক অবশ্যই প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমরা এর মাত্রা, ব্যবহারের পরিমাণটা কমিয়ে আনতে পারি। সেক্ষেত্রে এই ব্যবহারের মাত্রা কমিয়ে আনতে গেলে আমাদের উত্তম কৃষি চর্চার দিকে যেতে হবে। উত্তম কৃষি চর্চা পদ্ধতি হলো এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে, যেটা যদি প্রয়োগ করা হয় ফসল আবাদে, তাহলে আপনার একদিকে যেমন পরিবেশের উপরে চাপ কম পড়বে, সাথে সাথে যে এই অপারেশনে যাবে মানে আমাদের কৃষক ভাইরা, সেও স্বাস্থ্য ঝুঁকির আওতায় থাকবে না, এবং সাথে সাথে যে ভোক্তা পর্যায়ে এটা যখন পৌঁছাবে তারও স্বাস্থ্য ঝুঁকির কারণ হবে না। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে সঠিক মাত্রায় সার ব্যবহার করা। সঠিক মাত্রায় সার ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে আগে মাটি পরীক্ষা করে আবাদ শুরু করতে হবে। পানির উৎস, যেমন আমরা আর্সেনিকের কথা বলি, যেমন মাঠের পানি কিন্তু পরীক্ষা করা নেই সেখানে আর্সেনিক আছে কি বা নেই। যদি এই পানিতে ওই পানিতে যদি আপনার আর্সেনিক থাকে এবং সেটা যদি সেচে প্রয়োগ করা হয়, এই আর্সেনিক কিন্তু ফসলের ভিতরে যাবে, এবং সেটা যদি সেই ফসল যদি আমরা খাই, আমাদের কিন্তু ক্যান্সার হতে পারে। সাথে সাথে কীটনাশক তো রয়েছে, তবে কৃষকদের প্রতি আমাদের আহ্বান এবং আমরা চেষ্টা করে যাচ্ছি উত্তম কৃষি চর্চা। সেটা হচ্ছে যে এখানে আমরা কীটনাশক, যে রাসায়নিক কীটনাশক ব্যবহার করি, এর থেকে আমরা যদি জৈব কীটনাশকের দিকে যাই তাহলে স্বাস্থ্য ঝুঁকি কমে আসবে, এবং এখানে মাত্রাও কিছুটা হেরফের হলেও তেমন একটা সমস্যা হয় না, কারণ এটা পরিবেশ বান্ধব এবং এটা আপনার পরিবেশ থেকেই উপকরণ সংগ্রহ করে তৈরি করা হয়েছে। তবে সাধারণত আমরা দেখি যে যেহেতু জৈব কীটনাশকের দাম একটু বেশি হওয়া, এই কারণে কৃষকরা এদিকে খুব বেশি আসতে চাচ্ছেন না, যদিও এর উপকারিতা অনেক বেশি। নর্মাল রাসায়নিক কীটনাশক ব্যবহারে যে পরিমাণ খরচ হয় বা যে যতবার প্রয়োগ করা লাগে, জৈব কীটনাশক খুব সহজেই কম পরিমাণ প্রয়োগ করে সেটা দিয়ে পোকা দমন করা যায়, এবং এই যে কীটনাশকের প্রতি যে সহনশীলতা, এটাও তৈরি হয় না। সাথে সাথে এখানে যেহেতু খরচের ব্যাপারটা রয়েছে এবং কৃষকের একটু আরো কিছু কৌশলগত ব্যাপার রয়েছে, সেখানে কৃষককে একটু অতিরিক্ত শ্রম দিতে হয়, কারণ এই ফসলটা হয় নিরাপদ। কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি যে আমাদের নিরাপদ ফসলের জন্য আলাদা কোনো বাজার নেই, যার ফলশ্রুতিতে দেখা যায় যে একজন কৃষক নিরাপদভাবে জৈব বালাইনাশক প্রয়োগ করে 1 কেজি বেগুন তৈরি করে বাজারে নিয়েছেন, আবার একজন রাসায়নিক কীটনাশক বা অনিয়ন্ত্রিত পদ্ধতি বা অনিরাপদভাবে তৈরি করে 1 কেজি বেগুন বাজারে নিয়ে আসছেন। দুইটাই কিন্তু একই রকম দামেই বাজারে বিক্রি হয়। তো আমাদের ভোক্তাদের ওই রকম অভ্যাস গড়ে ওঠেনি, বা ওই রকম বাজারও আলাদাভাবে গড়ে উঠেছে, যেখানে কৃষি সংশ্লিষ্ট নানা বিষয়ে আপনার কাছ থেকে জানছিলাম, কীটনাশক ব্যবহার নিয়েও জানছিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের মানচিত্রে যুক্ত হবার জন্য এবং পরামর্শ দেবার জন্য। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়ে, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।